প্রস্তর যুগে পাঠানোর ব্যবস্থা করা মানেই হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা। আমেরিকার অবস্থাটা কিন্তু যথেষ্ট নাজুক। চীন একটা বড় শক্তি এবং ইরানের সমর্থক। সেই কারণে ইরান এই চাপের মুখে বাধ্য হয়েই কিন্তু এই শান্তি আলোচনায় অংশ নিচ্ছে। আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজকে তারা অনুমতি দিবে না এই হরমুজ প্রণালী ব্যবহার করার, সে যত টাকাই দিক না কেন। আমি বাংলাদেশের কিছু কিছু মিডিয়াতেও দেখলাম এবং অন্যান্য দেশের মিডিয়াতেও দেখলাম যে তারা বলছে যে এটা ডোনাল্ড ট্রাম্পের উপরে আক্রমণ। সেরকম কোনো আলামত কিন্তু আমরা এখনো বুঝতে পারি না, বা সেটা দাবি করাও কিন্তু ভুল। আমেরিকা কিন্তু প্রতিবারই এই তার নিজের সৃষ্ট যে সমস্ত আইন তারা প্রণয়ন করেছিল এবং ভেবেছিল যে সারা বিশ্বকে সেই আইনের আওতায় এনে তার আধিপত্যকে টিকিয়ে রাখবে, এখন সে নিজেই কিন্তু প্রতিটা আইন ভঙ্গ করছে। চর্চা ডিকোডে স্বাগত। আপনারা জানেন ইরান এবং আমেরিকার মধ্যকার আলোচনা একটা নতুন মোড় নিয়েছে। এই নতুন মোড় পাকিস্তানও একটা ভূমিকা রাখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী 40 ঘন্টার জন্য ইসলামাবাদ গিয়েছিলেন, সেখান থেকে তিনি সোজা চলে গেছেন ওমান। অন্যদিকে আমেরিকার যে প্রতিনিধি দল যাদের আসার কথা ছিল তাদের যাত্রা শেষ মুহূর্তে বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সব কিছু মিলিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিডনি থেকে অধ্যাপক বদরুল আলম খান। আমরা তার সঙ্গে তার বিশ্লেষণ শুনবো, পাশাপাশি শুনবো যে আমেরিকায় যে গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কেও তার বিশ্লেষণ জানতে চাইব। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই আলোচনায় নেওয়ার জন্য। আপনাদের দর্শক এবং শ্রোতাদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো আমরা যেমনটা বলছিলাম যে এই ইরান এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতির মাঝখানে দ্বিতীয় দফার একটা আলোচনা হওয়ার কথা ছিল ইসলামাবাদে। সেই ইসলামাবাদে আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি তিনি গেছেন এবং গিয়ে বেশ কিছুক্ষণ ছিলেন, পাকিস্তানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন, করে তিনি ওমান চলে গেছেন এবং বলা হচ্ছে ওমান থেকে তিনি রাশিয়ায় যাবেন। তো হঠাৎ কি হলো, মানে তার এই সফরের উদ্দেশ্যটা কি তাহলে? হ্যাঁ, এই সফরটা এমন একটা সময় হচ্ছে এবং আপনারা সবাই লক্ষ্য করছে যে একটা অস্বস্তিকর একটা পরিবেশের ভেতরে। এই অস্বস্তিকর পরিবেশটা সৃষ্টি হয়েছে এই কারণে যে আমরা বুঝতে পারছি না যে আমেরিকা আবার ইরানকে আক্রমণ করবে কিনা, বা করবে, কবে করবে, আবার অন্যদিকে শান্তি আলোচনা হবে কি হবে না, এই রকমের একটা পরিস্থিতি। অন্যদিকে ইসরায়েল কিন্তু সবসময় বলে আসছে এবং আমেরিকার উপরে চাপ সৃষ্টি করছে যেন আমেরিকা তাকে গ্রিন সিগন্যাল দেয় ইরানকে আক্রমণ করার জন্য। এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে ইরানকে ওই প্রস্তর যুগে পাঠানোর সমস্ত ব্যবস্থা করতে হবে, এবং প্রস্তর যুগে পাঠানোর ব্যবস্থা করা মানেই হচ্ছে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা। এই রকমের সব হুমকি, একদিকে পাল্টা হুমকি, অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ আছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাচ্ছে বটে, কিন্তু সেই জাহাজগুলো কেবলমাত্র ইরানের পারমিশন নিয়ে, এবং ইরান যে টোল দাবি করছে এবং সেই টোলের পরিমাণ হচ্ছে $2 মিলিয়ন, এটা কিন্তু 10% হারে ইরান দাবি করছে। কারণ এক একটা বড় তেলবাহী জাহাজ প্রায় $200 মিলিয়ন সম্পদ নিয়ে যাওয়া আসা করে। সুতরাং সেখানে যদি আমরা 10% করে ধরি তাহলে সেটা হবে ওই রকমের একটা অঙ্ক, বা একটু কমও হতে পারে। তো এইরকম একটা পরিস্থিতি, অস্বস্তিকর পরিস্থিতি বলবো, এদিকেও না ওদিকেও না। ইতিমধ্যে আমরা লক্ষ্য করে দেখলাম, আমাদের ঘোষণা করলো যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি 3টা দেশ সফর করবেন। সেই 3টা দেশের ভেতরে প্রথম তার সফর হবে ইসলামাবাদে,
এবং তিনি সেই সফরটা শেষ করেছেন এবং এরপরে তিনি যাবেন ওমানে। ওমানের মাস্কাট শহরে তার সাথে আলোচনায় বসবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী এবং আরো অন্যান্য যারা কর্মকর্তা আছে তারা। এরপরে আরাচির যাওয়ার কথা হচ্ছে মস্কোতে। মস্কো যাওয়াটা এটাও কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার এবং সেটাই আমি পরে আসি। কিন্তু ইতিমধ্যে কিন্তু তার এই যে ভ্রমণসূচি সেখানে কিছু পরিবর্তন ঘটেছে। তিনি ইসলামাবাদ থেকে ওমানের রাজধানী যাচ্ছেন, কিন্তু আবার ওমান থেকে তিনি ফিরে আসবেন ইসলামাবাদে এবং আরেক দফা আলাপ আলোচনা হবে। এখন সেখান থেকে তিনি যাবেন মস্কোতে। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা তো জানি না এখনো কি আলাপ হয়েছে ইসলামাবাদে, কিন্তু যতটুকু আমরা জানতে পারছি সেখানে এইটুকু বোঝা যায় যে অবশ্যই আলোচনাটা হয়েছে আগামী দিনের শান্তি আলোচনা আমেরিকার সাথে কিভাবে হবে কি হবে না। এবং সেখানে কিন্তু ইরান অত্যন্ত কঠোর এই কারণে যে তারা কিন্তু তাদের দেওয়া 10 দফার শর্ত থেকে এক চুল পরিমাণে তারা বিচ্যুত হয়নি। সুতরাং এই খবরটা আমেরিকাকে পুনরায় জানিয়ে দেওয়া এবং আমেরিকার কি রিয়াকশন হয়, প্রতিক্রিয়া হয়, সেটা জেনে তারপরে আলাপ আলোচনা হবে। এইখানে কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে আমেরিকার অবস্থাটা কিন্তু যথেষ্ট নাজুক। এই যে যুদ্ধবিরতি ঘোষণা করা এবং সেটা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করার প্রস্তাব এসেছে কিন্তু আমেরিকা থেকে। অর্থাৎ যে শক্তি বা যে দেশ যুদ্ধে নাজুক অবস্থায় আছে সেই কিন্তু যুদ্ধবিরতির কথা বলে, যুদ্ধবিরতির জন্য আবেদন করে এবং সেই অর্থে আমরা বলতে পারি যে আমেরিকা ওইরকম একটা কোণঠাসা পরিবেশে আছে এবং আমেরিকায় চাইছে কোনো রকমে এই যুদ্ধ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা করা। এবং গতবারের আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম যে হ্যাঁ, একটা পারমাণবিক একটা জেসিপিও যে বলতে যেটা বোঝায়, যেটা 2015 সালে হয়েছিল, সেই ধরনের একটা জেসিপিও 2 আলোচনা করে সেখানে স্বাক্ষর করে যুদ্ধ শেষ হওয়ার একটা সম্ভাবনা। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে ইসলামাবাদে যে আলোচনাটা হয়েছে সেটা অবশ্যই আমেরিকার কাছে পৌঁছে দেবে পাকিস্তানের কর্মকর্তারা, বিশেষ করে আসিফ মুনির, যিনি পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, এরা তিনজনই কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন এবং কথাবার্তা বলেছেন। এখন আমাদের লক্ষ্য করার বিষয় যে আরাচি যখন পাকিস্তানে গেলেন তখনই কিন্তু তার 1 ঘন্টা পরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে হ্যাঁ, আমি জেডি ভ্যান্সকে পাঠাচ্ছি এবং সেই সাথে উইটকফ এবং কুশনার, এই 2 জনকে আমি পাঠাচ্ছি ওখানে আরাচির সাথে আলাপ আলোচনা করার জন্য। কিন্তু আরাচি যখন ইসলামাবাদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং ঘোষণা দেন, তখন কিন্তু তিনি কখনোই বলেনি যে তিনি আমেরিকার প্রতিনিধিদের সাথে দেখা করতে যাচ্ছেন। তিনি বরঞ্চ বলেছেন এই বাইল্যাটারাল, দ্বিপক্ষীয় একটা আলোচনার জন্য তিনি যাচ্ছেন এবং দ্বিপক্ষীয় হচ্ছে পাকিস্তান এক পক্ষ আর ইরান হচ্ছে আরেক পক্ষ। তো এই দ্বিপক্ষের ভেতরে আমেরিকার তৃতীয় পক্ষের কোনো থাকার বা ভূমিকা রাখার কোনো সম্ভাবনা নেই। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই সুযোগটা নিয়ে দেখাতে চেষ্টা করেছেন যে হ্যাঁ, দেখো আলোচনা হচ্ছে, শান্তি আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং ইরান যে সমস্ত নতুন প্রস্তাব দিয়েছে সেখানে আশার আলো আমেরিকা দেখতে পাচ্ছে, সুতরাং আমেরিকা আলোচনা চালিয়ে যাবে। কিন্তু যখন দেখা গেল যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসলামাবাদ ত্যাগ করে চলে গেছেন, ঠিক তার আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছেন যে দেখুন, আমাদের দেশ থেকে ইসলামাবাদে যেতে হলে 19 ঘন্টা সময় ব্যয় করতে হবে এবং সেই সময়টা আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেই, সুতরাং আমরা তাকে পাঠাচ্ছি না এবং
পরবর্তীতে দেখা যাক কি হয়, তারপরে আমরা ব্যবস্থা নিব। সুতরাং আমেরিকা যেটা প্লে করছে, আমেরিকা দেখানোর চেষ্টা করছে যে হ্যাঁ, শান্তি আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং পুনরায় যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা ইচ্ছা আমাদের নেই। সুতরাং এইরকম একটা পরিবেশ তারা সৃষ্টি করছে। এখন এই পর্যন্ত আমরা এর বেশি কিছু বলতে পারছি না। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আমেরিকাই কিন্তু উদ্যোগী হয়ে চেষ্টা করছে কিভাবে একটা শান্তি আলোচনার প্রেক্ষাপট তৈরি করা যায় এবং শান্তি আলোচনায় বসা এবং সেখানে আলোচনার মাধ্যমে কোনো একটা সমাধান বের করা। এটা যেমন সত্য, আরেকদিকে কিন্তু এটাও সত্য যে যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে যারা ঘিরে ধরে রেখেছে, সেখানে কিন্তু দুটো পরস্পর বিরোধী শক্তি তাকে সবসময় একটা চাপের মুখে রাখার চেষ্টা করছে এবং এই দুই শক্তির ভেতরে কোন শক্তি জয়ী হবে তার উপরে নির্ভর করছে এই শান্তি আলোচনা এবং যুদ্ধ হবে কি, পুনরায় যুদ্ধ হবে কি হবে না। এই এক শক্তি হচ্ছে আমেরিকার ইন্টেলিজেন্স কমিউনিটি, সেটা সিআইএ বলি, সেটা পেন্টাগন বলি, জেনারেলসরা বলি, যারা যুদ্ধ সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, সম্পর্কযুক্ত এরা, এবং সেই সাথে আরো কিছু ব্যক্তিবর্গ আছে যেমন জেডি ভ্যান্স এবং আরো অন্যান্যরা যারা যুদ্ধ চায় না, আলোচনার মাধ্যমে এটার ফয়সালা করতে চায়। কারণ হচ্ছে যে আমেরিকার এখন দ্বিতীয়বারের মতো যুদ্ধে যাওয়ার সেই সামর্থ্য আছে অবশ্যই, কিন্তু সেই আবার যদি যুদ্ধে যায় তাহলে তার যে অস্ত্রের যে স্টক আছে, সেই স্টকটা এমন একটা পর্যায়ে পৌঁছাবে যেটা আমেরিকার নিজের নিরাপত্তা ঘাটতি দেখা দিতে পারে এবং সেই জন্য জেনারেলরা তাকে নানাভাবে সতর্ক করে দিচ্ছে। ইন্টেলিজেন্স কমিউনিটি বলছে যে এখন যুদ্ধ যদি শুরু করতে হয় তাহলে কেবলমাত্র বোমা বর্ষণ করলেই হবে না, সেখানে গ্রাউন্ড ফোর্সও নামাতে হবে, সেনাবাহিনীকে নামাতে হবে। সুতরাং সেটাও একটা যে প্রচন্ড ধরনের একটা ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার, সেটা কিন্তু জেনারেলরা বুঝতে পারছে এবং ইন্টেলিজেন্স কমিউনিটিরা বুঝতে পারছে। এটা হচ্ছে একটা পক্ষ, তারা চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে। অন্যদিক থেকে আরো শক্তিশালী যে ফোর্সটা আছে সেটা হচ্ছে যে নিওকনসরা, যাদের কোনো ব্যাক গিয়ার দিতে পারে না। একটা গাড়ি আমি চালাচ্ছি, আমাকে বুঝতে হবে যে আমি সামনে যাব না পেছনে যাব। এই যে একটা ফ্লেক্সিবিলিটি, এটা এই নিওকনরা কখনোই বোঝে না। তারা একটা ধ্বংসের দিকে যেতে চায়। তারা কি হবে না হবে সে সমস্ত চিন্তা না করে আমেরিকাকে জয়যুক্ত করার জন্যে সবকিছু ভেঙে লণ্ডভণ্ড করে দিয়েও আমেরিকার জয় যেন হয় সেই রকম, কিন্তু আমেরিকা জয় পায় না, মাঝখান দিয়ে একটা ধ্বংসাবশেষ আমরা দেখতে পাই। সুতরাং সেই রকমের একটা ফোর্স রয়েছে নিওকন এবং ইসরায়েলি লবি। সুতরাং এই টাসলের ভেতরে, এই সংঘর্ষের ভেতরে কে জয়ী হবে তার উপরে নির্ভর করবে যুদ্ধ পুনরায় শুরু হবে কি হবে না। এইটা হচ্ছে একটা শান্তি আলোচনা। এখন ওমানে তিনি গেলেন কেন? ওমানে যাওয়ার আমার মনে হয় যে অনেক কারণের ভেতরে একটা বড় কারণ হচ্ছে যে সেখানে তিনি আলোচনা করবেন সম্ভবত হরমুজ প্রণালী কিভাবে এরপর থেকে ফাংশন করবে। অর্থাৎ যে টোল সিস্টেম ইরান বসাতে চায়, সেই টোল সিস্টেম কিন্তু ইরান ওমানের সাথে আলোচনা সাপেক্ষেই কিন্তু বসাবে এবং যেহেতু ওমানেরও এখানে কিছু অধিকার আছে হরমুজ প্রণালীর উপরে, ইরানের তো আছেই। সুতরাং এই রকমের একটা চিন্তা নিয়ে আমার মনে হয় সেখানে গেছে। এবং আরেকটা হচ্ছে যে ওমানকে অন্যান্য গালফ দেশ থেকে পৃথক করে ওমানকে আরো ইরানের কাছে আনা, ডিপ্লোম্যাটিক কূটনৈতিক দিক থেকে ওমানকে আরো কাছে আনা, এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে। সুতরাং ওমান সফরের এটা একটা কারণ। মস্কো সফর কেন? মস্কো তিনি কেন চীনে গেলেন না, বেজিং এ গেলেন না? কারণ বেজিংই কিন্তু আমরা আপাতদৃষ্টিতে দেখছিলাম যে বেজিংই সম্ভবত শান্তি আলোচনাটা, প্রথম দফায় যে শান্তি আলোচনা হয়েছে ইসলামাবাদে, তার উদ্যোক্তা কিন্তু ছিল চীন। তার প্রমাণ হচ্ছে যে এই শান্তি আলোচনার ঠিক আগ মুহূর্তে, আমার মনে হয় যে 2 দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী
তিনি গিয়েছিলেন চীনে এবং সেখানে যে আলাপ আলোচনার পরে তিনি ফিরে আসেন এবং তারপরে এই শান্তি আলোচনার একটা ডেট ফিক্স হয়। তো সেখানে যে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে চীন পাকিস্তানের মাধ্যমে ইরানকে জানিয়ে দিতে চেয়েছে যে এই শান্তি আলোচনায় অংশ নিতে, কারণ ইরান কিন্তু শান্তি আলোচনায় কখনো যেতে চায়নি। তারা প্রথম থেকে বলে এসছে যে আমেরিকার সাথে কোনো শান্তি আলোচনা নাই। কিন্তু যেহেতু চীন একটা বড় শক্তি এবং ইরানের সমর্থক, সেই কারণে ইরান এই চাপের মুখে বাধ্য হয়ে কিন্তু এই শান্তি আলোচনায় অংশ নিচ্ছে। এখন দেখা যাচ্ছে যে শান্তি আলোচনায় যাওয়াটা একটা ভুল হয়েছে। ভুল হয়েছে কারণ আমরা আগেই আলোচনা করে বলেছি যে জেডি ভ্যান্স থেকে শুরু করে উইটকপ এবং কুশনার, তারা সেখানে গেছে যতটুকু না সত্যিকার অর্থে শান্তি আলোচনায় অংশ নিতে এবং এটাকে সিরিয়াসলি নিতে, তার থেকে গিয়েছে ওখানে তারা এটাকে হালকা করে নিতে এবং এটা এই যুদ্ধটা যেন আরো দীর্ঘায়িত হয় এই রকমের একটা অবস্থা সৃষ্টি করার জন্য। এবং তারা কিন্তু কনস্ট্যান্টলি সার্বক্ষণিকভাবে প্রেসিডেন্টের সাথে আলাপ করছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলাপ করছেন জেডি ভ্যান্স। 20 বার তাদের সাথে এই মত বিনিময় আলাপ হচ্ছে। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী কখনোই চাইবে না যে একটা শান্তি আলোচনার মাধ্যমে এটার একটা ফয়সালা হোক। সে যুদ্ধবাজ এবং তার পেশাই হচ্ছে যুদ্ধ করা, গণহত্যা করা, এটাই হচ্ছে ইসরায়েলের একটা প্যাটার্ন হয়ে গেছে। সুতরাং মস্কোতে যাচ্ছে এই কারণে যে মস্কোতে যেয়ে সে দেখা করবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে, সেখানে আরো সে দেখা করবে প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রতিরক্ষা দপ্তরের আরো অন্যান্যদের সাথে, যেমন শৈগু এবং বেলাউসভ, এদের সাথে আলাপ করবে। আলাপ করে এটা ইরান জানাতে চায় যে দেখো, তোমরা শান্তি আলোচনার জন্য আমাদের উপরে চাপ সৃষ্টি করেছিলে, কিন্তু সেই শান্তি আলোচনার থেকে কোনো আমরা রেজাল্ট পাইনি। সুতরাং আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে এবং সেই ব্যবস্থাটা হচ্ছে আমাদের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে হবে এবং সেই জন্য রাশিয়া, তুমি কি করতে পারো আমাদের জন্য, যেটুকু করেছো তার জন্য ধন্যবাদ, কিন্তু আরো আমরা কিছু চাই এবং সেটা কি আমরা জানি না। সুতরাং এই আলাপটা সেখানে করার জন্য এবং এটাও জানিয়ে দেওয়া যে শান্তি আলোচনার মাধ্যমে এখানে কিছু হবে না এবং ইরান তার শক্তিশালী অবস্থানকে আরো আমেরিকাকে আরো চাপের মুখে রাখবে তার এই অবস্থান দিয়ে, এবং সেটা জানিয়ে দেওয়ার জন্য এবং আরো অন্যান্য যে সমস্ত আলাপ আলোচনার বিষয় আছে সেগুলা করার জন্য। সুতরাং এইরকমই আমি একটা দেখছি। আমি এই প্রশ্নের, আপনার প্রশ্নের উত্তরটা এই দিয়ে শেষ করছি যে ইরানের পার্লামেন্টে কিন্তু গতকালকে একটা সেশন হয়েছে এবং সেই সেশনে তারা সিদ্ধান্ত নিয়েছে যে পার্মানেন্টলি হরমুজ প্রণালীতে টোল ব্যবস্থা চালু করতে হবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের কোনো জাহাজকে তারা পারমিশন, অনুমতি দিবে না এই হরমুজ প্রণালী ব্যবহার করার, সে যত টাকাই দিক না কেন। এবং তৃতীয় হচ্ছে যে ইরানকে 11 ট্রিলিয়ন ইউএস ডলারের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটা কিন্তু শুধুমাত্র ক্ষতিপূরণ না, 47 বছর ধরে ইরানের যে সম্পদ আমেরিকা জব্দ করে রেখেছে, সেই সম্পদটা রিলিজ না হওয়া পর্যন্ত এই হরমুজ প্রণালী সম্পর্কে তারা কোনো আলাপে যাবে না। সুতরাং এইরকম একটা কঠোর অবস্থান নিয়েছে ইরানের পার্লামেন্ট এবং সেটা অবশ্যই ইরানের পার্লামেন্ট অর্থই হচ্ছে ইরানের পার্লামেন্টের স্পিকার এবং এই ইসলামী সরকারের যারা অন্যান্য কর্মকর্তা আছে, পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে আরো অন্যান্য ব্যক্তিবর্গ এবং IRGC, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। সুতরাং এই একটা অবস্থার ভেতরে আমরা এটা দেখতে পাচ্ছি, এই সফরটা আমরা দেখতে পাচ্ছি। আপনি বলছিলেন যে আমেরিকা বেশ নাজুক অবস্থার মধ্যে আছে এই আলোচনায়, যে জন্য তাকে একতরফাভাবে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতিটাকে বাড়াতে হয়েছে। এখন কি এই যে আমেরিকার সর্বশেষ যে ঘটনা গত রাতে ঘটে গেছে, ট্রাম্পের উপর যে হামলার জন্য একজন বন্দুকধারী গিয়েছিলেন এবং সেই বন্দুকধারী গুলিও করেছেন, আটকও হয়েছেন, তো এইসব সব ঘটনা কি শেষ পর্যন্ত এই আলোচনায়, ইরান সংক্রান্ত আলোচনায় কি কোনো প্রভাব ফেলবে?
এটা একটা খুব ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট আমি বলবো। ডেভেলপমেন্টটা হচ্ছে এই যে হিলটন হোটেলে প্রায় ২,৫০০ সাংবাদিক এবং যারা মিডিয়ার বড়, বড় কর্মকর্তা রুপার্ট মারডক থেকে শুরু করে আরো যে সমস্ত মিডিয়া আছে আমেরিকায়, তাদের প্রতিনিধি, সাংবাদিক, লেখক এবং আরো যারা জড়িত আছে, বিশেষ করে হোয়াইট হাউসের সাথে সম্পর্কিত, তাদের একটা বাৎসরিক একটা ভোজ সভা হয় এবং সেখানে নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় এবং এটা হচ্ছিল হিলটন হোটেলে। হিলটন হোটেলে এটাকে বলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার। তো এই ডিনারে ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রীকে নিয়ে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরে তাকে অভ্যর্থনা জানানো হয় এবং তারপরে তিনি কিছু কথা বলার চেষ্টা করেছেন এবং ঠিক সেই সময় এই হলের ভেতরে না, কিন্তু এটা ওই বাইরের একটা বারান্দায়, সেখানে একজন ভদ্রলোক, তার বয়স হচ্ছে ৩১ বছর এবং তিনি ক্যালিফোর্নিয়ায় শিক্ষকতা করেন, সম্ভবত একটা স্কুলে শিক্ষকতা করেন। তার বয়স মাত্র ৩১ বছর এবং সে একটা গুলি চালায় এবং এই গুলি চালানোর পরে কোনো হতাহত হয়েছে কিনা জানি না। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পরের প্রেস কনফারেন্স যেটা দিয়েছেন তিনি সেখানে বলছেন যে না, যারা সিকিউরিটি গার্ড তাদের ওই বুলেট প্রুফ ভেস্ট ছিল, সুতরাং তাদের কোনো ক্ষতি হয় নাই বা তারা শারীরিকভাবে অক্ষত আছে। তো এইরকম একটা পরিস্থিতি। তো এই ব্যাপারটা একটু সন্দেহজনক বলে আমি মনে করি এই কারণে যে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এবং যেখানে ২,৫০০ অতিথি এসে আলাপ আলোচনা করবেন এবং এটা একটা বিশাল একটা ঘটনা এবং সেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট, তারপরে আরো অন্যান্য ক্যাবিনেট মন্ত্রীরা যারা সবাই সেখানে আছেন, মার্কো রুবিও থেকে শুরু করে, তারপরে পেন্টাগন, তারপরে যত কর্মকর্তা উচ্চ পদস্থ, তারা সব যারা সংশ্লিষ্ট তারা সবাই সেখানে আছে। এইরকম একটা হাই পাওয়ার্ড একটা মিটিং এ সেখানে সিকিউরিটি ল্যাপসটা হলো কিভাবে, এই ঘাটতিটা হলো কিভাবে, যদিও এটা ঘটছে বাইরে এবং আমাদের মিডিয়াতে, আমি বাংলাদেশের কিছু কিছু মিডিয়াতেও দেখলাম এবং অন্যান্য দেশের মিডিয়াতেও দেখলাম যে তারা বলছে যে এটা ডোনাল্ড ট্রাম্পের উপরে আক্রমণ। সেরকম কোনো আলামত কিন্তু আমরা এখনো বুঝতে পারি না বা সেটা দাবি করাও কিন্তু ভুল। ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ সে করেনি এই কারণে যে সে ঢুকেইনি, সে ওই যেখানে ডিনার হচ্ছে সেই কক্ষে সে ঢুকতে পারে না, তার বাইরেই। সুতরাং আমরা কিভাবে বলবো যে ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণ? এটা একটা আমার যেটা ধারণা, আমি যেটা ধারণা করি যে ডোনাল্ড ট্রাম্পের যে ভাবমূর্তি এবং আমেরিকায় তার যে পপুলারিটি, জনপ্রিয়তা যেভাবে ধস নামছে এবং এখন প্রায় ৭০-৭৫% আমেরিকাবাসী তারা এই যুদ্ধ চায় না এবং এই যুদ্ধ যে ক্ষতি করছে আমেরিকাকে সেটা তারা বুঝতে পেরেছে। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে আমি অবাক হব না যদি আগামীকাল এই FBI তদন্ত করে বের করে বলবে যে না, এটা একটা হোক্স ছিল এবং এটাও হতে পারে যে যেটাকে আমরা বলি ফলস ফ্ল্যাগ, এরকম একটা ঘটনা সুপরিকল্পিতভাবে ঘটিয়ে ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তিটাকে আরো উপরে নিয়ে যাওয়া এবং তার অবস্থানকে রাজনৈতিকভাবে এবং কূটনৈতিক পর্যায়ে আরেকটু উপরে তোলার জন্য এরকম একটা কাজ করা হয়েছে কি হয়েছে না সেটা বলতে পারবো না, কিন্তু আমার এটা ব্যাপারে সন্দেহ আছে। আর একটা জিনিস আমার সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে যে FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যেটা আমেরিকার অভ্যন্তরীণ অপরাধ, তারপরে টেরোরিজম ইত্যাদি 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 যাচাই করে এবং তদন্ত করে, তাদের রেকর্ডটা কিন্তু খুব একটা ভালো না। তারা এমনভাবে পলিটিসাইজড হয়েছে এবং তার একটা উদাহরণ আমি দিই। এই যে চার্লি কার্ক, সে তাকে যে গুলি করে হত্যা করলো এবং এই গুলি করে হত্যা করার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে FBI সঙ্গে সঙ্গে কেসটা তারা নিয়ে নিল। আসলে এই FBI নিতে পারে না। যেখানে ঘটনাটা ঘটেছে সেখানকার পুলিশ বিভাগ প্রথমে তদন্ত করবে, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে FBI কে ডাকবে। এটা হচ্ছে এক। সুতরাং হঠাৎ করে FBI এমন কি দেখা দিল যে গায়ে পড়ে তারা এই কেসটা নিল, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে এখন
এখন তদন্তের মাধ্যমে দেখা গেছে যে রাইফেল দিয়ে গুলি করেছিল এবং কে গুলি করেছিল সেটাও আমরা এখনো জানি না। সেই রাইফেলের সাথে বুলেটের যে বুলেটটা আঘাত করেছে চার্লি কার্ককে, তার সাথে কোনো মিল নেই। অর্থাৎ যে রাইফেল, সেই রাইফেলের সাথে এই বুলেটের একটা অসামঞ্জস্যতা আছে। অথচ কিন্তু এফবিআই বলেছিল যে না, এই রাইফেল দিয়ে গুলি করা হয়েছে। সুতরাং এফবিআই এর তথ্য এবং তার যে রাজনৈতিক ভাবে সে যে ডোনাল্ড ট্রাম্পকে বাঁচানোর জন্য বা আরো অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে বাঁচানোর জন্য নানা ধরনের তথ্য ফ্যাব্রিকেট করতে পারে, তথ্যকে জলাঞ্জলি দিতে পারে বা তথ্যকে মিক্স আপ করতে পারে, অ্যাডাল্টারেটেড করতে পারে, যেটা ইংরেজিতে বলে, সেই রকমের একটা পরিস্থিতি হতে পারে। কিন্তু এবং এমনও হতে পারে যে এটা একটা প্রচারও হতে পারে যে যে ব্যক্তি এই শুটিংটা করলো এই ডিনারের আগ মুহূর্তে, তিনি হয়তো ইরানের একজন এজেন্ট, এরকম একটা প্রচার হতে পারে। অর্থাৎ এমন একটা পরিবেশ পুনরায় সৃষ্টি করা যেটা অ্যান্টি ইরান, এবং এটার অজুহাত দেখিয়ে আমেরিকা বলতে পারে যে না, এখন আমাদের আক্রমণ করার সময় এসেছে। সুতরাং এটা যদি ইসরায়েলের একটা ষড়যন্ত্র হয় আমি অবাক হব না। সুতরাং এই রকমের একটা ব্যাপার এখানে ঘটছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যেটা লক্ষ্য করে দেখছি যে আমেরিকার কিন্তু এমন একটা পরিস্থিতিতে গেছে, এই যুদ্ধ বাদ দিয়েও আমেরিকা যে একটা মানে ডিক্লাইনিং পাওয়ার, অর্থাৎ একটা শক্তি নিঃশেষ হয়ে যাওয়ার আগে যে অবস্থায় পড়ে, সেই রকমের একটা ডিক্লাইনিং একটা মুহূর্তে কিন্তু আমেরিকা দাঁড়িয়ে আছে। আমি শুধু একটা মাত্র উদাহরণ দিয়ে এটাকে এই আলোচনাটা শেষ করতে চাই, এই কারণে যে এটা দীর্ঘ আলোচনার ব্যাপার, কিন্তু একটা উদাহরণ দিয়ে আমি হয়তো আপনারা বুঝতে পারবেন যে কেন আমেরিকা এখন মানে কি বলে, তার শক্তি নিঃশেষ হয়ে আসছে, একটা পরাশক্তি হিসেবে তার শক্তি আগের মতো নেই, এবং তার আলামতগুলো কি। সেটা হচ্ছে এই যে 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, এবং সেই বিশ্ব ব্যবস্থার নানা ধরনের নিয়ম শৃঙ্খলা ছিল। এবং এখনো পর্যন্ত কিন্তু আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব বলে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে রুল বেসড অর্ডার, অর্থাৎ আইন ভিত্তিক একটা ব্যবস্থা। অর্থাৎ প্রতিটা ধাপ আমরা যেটা বা প্রতিটা সিদ্ধান্ত যেটা আমরা নিব সেটা আইনের উপরে ভিত্তি করে। যেমন ধরুন ইউনাইটেড নেশনসের যে সমস্ত আলোচনা হবে, সেই আলোচনাগুলো হবে ইউনাইটেড নেশনসের ফ্রেমওয়ার্কে, অথবা সিকিউরিটি কাউন্সিলে যে সমস্ত আলোচনা হবে সেটাও হচ্ছে সিকিউরিটি কাউন্সিলের নীতিমালা নিয়ে মেনে চলে। কিন্তু এখন আমরা লক্ষ্য করে দেখছি যে আমেরিকা কিন্তু প্রতিবারই এই তার নিজের সৃষ্ট যে সমস্ত আইন তারা প্রণয়ন করেছিল এবং ভেবেছিল যে সারা বিশ্বকে সেই আইনের আওতায় এনে তার আধিপত্যকে টিকিয়ে রাখবে, এখন সে নিজেই কিন্তু প্রতিটা আইন ভঙ্গ করছে। এবং এই আইনের ভঙ্গটা আপনি এই ইরানের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করে দেখি যে আইনটা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প যদি কোনো যুদ্ধ কারোর বিরুদ্ধে, কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ চালাতে চায় বা আক্রমণ করতে চায়, এটা হচ্ছে প্রথমত এটা আক্রমণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না কূটনৈতিক প্রচেষ্টা নিঃশেষ হয়ে গেছে। এটা হলো এক। এবং কূটনৈতিক প্রক্রিয়া কিন্তু নিঃশেষ হয়নি, কারণ কূটনৈতিক প্রক্রিয়া চলছিল। ঠিক তারই মধ্যখানে আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করলো। সুতরাং এটা একটা আইন ভঙ্গ, তার নিজের আইন ভঙ্গ। দ্বিতীয় হচ্ছে যে কংগ্রেসের অনুমতি নেওয়া, সেটা ডোনাল্ড ট্রাম্প করেনি। যেভাবে হোক না কেন সে ঘড়িয়ে পেয়েছে, এখান থেকে সে মুক্ত হয়ে সে যুদ্ধ ঘোষণা করেছে। তৃতীয় হচ্ছে যে গণহত্যার যে সমস্ত হুমকি সে দিয়েছে, সে সেটা পারে না এই কারণে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই সমস্ত একটা দেশকে হুমকি দেওয়া, তাকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া, এগুলো কিন্তু গণহত্যার শামিল এবং এটা বিচারযোগ্য। সুতরাং যে আইন তুমি সৃষ্টি করেছো, আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট বা আরো অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে যেগুলোকে আমরা বলি রুল বেসড অর্ডার, সেই জিনিসটাই তুমি ভঙ্গ করছো।
সুতরাং এবং দেখেন যে আগে যে সমস্ত বাণিজ্যের যে সমস্ত চোক পয়েন্টগুলো ছিল, যেমন মালাক্কা স্ট্রেইট, যেমন হরমুজ প্রণালী, যেমন পানামা ক্যানেল প্রণালী, যেমন সুয়েজ ক্যানেল, এই দিকগুলো কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করত আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ব্রিটেন। এখন দেখেন তারা কিন্তু এটা নিজেরাই ভঙ্গ করে তারা এই চোক পয়েন্টগুলোকে আটকে দিচ্ছে। অর্থাৎ নৌ চলাচল বা ফ্রি বাণিজ্য যেটাকে বলি, মুক্ত বাণিজ্য এবং জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, এই দিকগুলো কিন্তু তারাই নষ্ট করছে। আজকে এই হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরে ব্লকেড সৃষ্টি করে, এবং ব্লকেড সৃষ্টি করাই হচ্ছে যুদ্ধ ঘোষণা করা। সুতরাং এই সমস্ত আইনগুলো যেগুলো প্রতিষ্ঠিত ছিল আইন, সেগুলোই আমেরিকা ভঙ্গ করছে, অন্য কোনো দেশ ভঙ্গ করছে না। হরমুজ প্রণালী তো ওপেনই ছিল, ওখানে তো কোনো বাধা ছিল না। এই যুদ্ধ একটা আলোচনার মধ্যে ইরানকে আক্রমণ করে এবং তার নেতৃত্বকে ধ্বংস করে দিয়ে মেরে ফেলে এবং ইরানকে প্রস্তর যুগে পাঠানো ইত্যাদি ইত্যাদি করার পরিকল্পনা লক্ষ্য নিয়ে হরমুজ প্রণালী নিয়ে হঠাৎ করে এখন একটা সৃষ্টি হলো। এবং এটার জন্য দায়ী কে? এটা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। এবং এর কারণে কিন্তু সমস্ত বিশ্ব কিন্তু আজকে ভুক্তভোগী হচ্ছে, তারাই ভুগছে, তাদেরই নানা সমস্যা সৃষ্টি হচ্ছে, সেটা তেল, সেটা সার, সেটা গ্যাস ইত্যাদি সব ক্ষেত্রেই। সুতরাং তুমি ভঙ্গ করছো এই যে রুল বেসড অর্ডার বা বাণিজ্যের যে সমস্ত নিয়ম ভিত্তিক যে সমস্ত বাণিজ্য, জাহাজ চলাচলের ক্ষেত্রে যে সমস্ত নিয়ম, তুমি প্রতিটাই ভঙ্গ করছো। সুতরাং এই ভঙ্গ করার কারণই হচ্ছে যে আমেরিকা তার প্রতিষ্ঠিত আইন দিয়ে তার পরাশক্তির যে প্রতিপত্তি, সেটা আজকে আর টিকিয়ে রাখতে পারছে না। সুতরাং সে ভঙ্গ করছে, ধ্বংস করছে, নতুন পুরনো ব্যবস্থাকে ভাঙচুর করছে, করে একতরফা ভাবে সে তার আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এটাই হচ্ছে আমেরিকার উইকনেস, এটা তার শক্তি না, এটা হচ্ছে তার দুর্বলতা। আমেরিকার যে দুর্বলতা, এখন আমেরিকা পরাশক্তি হিসাবে ক্রমেই নিঃশেষিত হচ্ছে বলে আপনি বলছেন, এবং আমেরিকা এই ইরানের সঙ্গে যুদ্ধে নেমে একটা নাজুক অবস্থার মধ্যে পড়েছে। তাহলে কি এই অবস্থা থেকে উত্তরণের জন্য তাকে একমাত্র রাশিয়া এবং চীনই কি তাকে বাঁচাতে পারে? যেভাবে আপনি বলছিলেন যে চীনের পরামর্শে ইরান শান্তি আলোচনায় রাজি হয়েছে, সেরকম কোনো একটা বোঝাপড়ায় কি আসতে এই দুটি দেশের বাইরে কি আর কেউ আছে, নাকি এই দুটি দেশই একমাত্র আমেরিকার মানে সাহায্য করতে পারে? এক্স্যাক্টলি, আপনি যেটা বলছেন সেটাই। আপনি লক্ষ্য করে দেখেন যে কিছুদিন আগে কিন্তু ৪৩টা ইউরোপীয় দেশ এবং তার সাথে আরো অন্যান্য কিছু দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারা বসে আলাপ আলোচনা করে বলল যে আমরা হরমুজ প্রণালী খুলে দেওয়ার একটা ব্যবস্থা করব। এবং সেই আলোচনাটা হলো, তারা ৩ দফা একটা প্রস্তাব দিল। তারপরে কি হলো? তারপরে তাদের আর কোনো ভূমিকা নেই, ভূমিকা সেখানেই শেষ। অর্থাৎ পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইউরোপ এবং পশ্চিম ইউরোপ, তাদের কিন্তু সেই আগের সেই শক্তি নেই যে আমেরিকাকে বুঝিয়ে বা একটা কূটনৈতিক পথে এই হরমুজ প্রণালী এবং ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের যে সংঘর্ষ হচ্ছে তার একটা সমাধান বের করা। এটা বাদ দেওয়া গেল। তাহলে বাকি থাকে কে? বাকি থাকে পাকিস্তান। একটা ভূমিকা নিয়েছে এবং সেই ভূমিকা যথেষ্ট এগিয়ে গেছে, বা বিশেষ করে ইরানের পক্ষ থেকে ইরান মানে সৎ উদ্দেশ্য দেখিয়ে সে কিন্তু অনেক সামনে এগিয়ে গেছে, কিন্তু আমেরিকা সেইভাবে এগুতে পারে নাই। এর ভেতরে সবচেয়ে বড় প্লেয়ার হচ্ছে দুইজন, একজন হচ্ছে রাশিয়া আর একজন হচ্ছে চীন। এবং চীন এবং রাশিয়ার সাথে আলাপ আলোচনা না করেও, আপনার মনে আছে যখন এই ২৮শে ফেব্রুয়ারি যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানকে আক্রমণ করলো, তার বোধহয় ৪ দিন কি ৫ দিন পরে ডোনাল্ড ট্রাম্প টেলিফোন করেছিল ভ্লাদিমির পুতিনকে, এবং সেই টেলিফোন আলাপ সেটা কিন্তু খুব একটা ভালো যায় না, অত্যন্ত উত্তপ্ত কথাবার্তা এবং বাকবিতণ্ডার মধ্য দিয়ে শেষ হয়েছিল। যারা এর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত তারাই বলেছে এটা। সুতরাং এর পরে কিন্তু আর কোনো যোগাযোগ নাই। এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। এই কারণে যে কূটনীতি ছাড়া, আলাপ আলোচনা ছাড়া আমি বোমা বর্ষণ করে আমি একটা দেশকে ধ্বংস করার পায়তারা করে আমি একটা কোনো সমাধান বের করব, এটা কখনোই হয় না।
সুতরাং আমেরিকাকে যেভাবেই হোক না কেন, আমি মনে করি পাকিস্তানের মাধ্যমেই হোক আর অন্য কোনো দেশের মাধ্যমেই হোক, অবশ্যই চীন এবং রাশিয়ার সাথে আলাপ করতে হবে এবং তাছাড়া অন্য কোনো পথ নেই। এবং সেটা ডোনাল্ড ট্রাম্প বা তার আশপাশে যারা আছেন তারা কতটুকু বুঝতে পারছে জানি না। কিন্তু আলাপ আলোচনা চলছে কিন্তু। আপনি লক্ষ্য করে দেখেন তুরস্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাচি কিন্তু তুরস্কের সাথেও আলাপ করেছে, আজেরবাইজানের সাথে আলাপ করেছে। অত্যন্ত এই কূটনৈতিক তৎপরতাগুলো এমন ঘনীভূত আকারে হচ্ছে, বিশেষ করে ইরানের পক্ষ থেকে, সেটাই কিন্তু ইঙ্গিত করে যে ইরান আসলে যুদ্ধ চায় না। ইরান চায় এই সমস্যার একটা কূটনৈতিক সমাধান করা এবং সেখানে তার এই রাশিয়াতে যাওয়াটাও কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ঘটনা। এবং সেখানে যদি আমি অবাক হব না যদি চীনে চীনের দূতাবাস যেটা মস্কোতে আছে, রাশিয়ার মস্কোতে আছে, সেখানেও যদি আরাচি চীনের অ্যাম্বাসেডরের সাথে যদি দেখা করে তাহলে আমি অবাক হব না। সুতরাং নানা মানে বহুমুখী নানা ধরনের তৎপরতা চলছে আলাপ আলোচনার মাধ্যমে এবং সেখানে এই ট্রায়াঙ্গেল যেটা সৃষ্টি হয়েছে, ত্রিভুজ যেটা, একদিকে রাশিয়া, একদিকে চীন এবং একদিকে ইরান, এই ত্রিভুজটাই কিন্তু নিয়ন্ত্রণ করবে যে যুদ্ধ কিভাবে শেষ হবে এবং কূটনীতিক পদক্ষেপগুলো কি হবে আগামী ভবিষ্যতের দিনে। ধন্যবাদ অধ্যাপক খান চর্চাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের দর্শক এবং শ্রোতাদের অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। চর্চার ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।